নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। দর্শক, আপনারা জানেন নিউজ গ্যালারি মানেই উৎপল শুভ্র। আজও আমরা তার সঙ্গে কথা বলবো। শুভ্রদা, আজ তো একটা ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন পেল বাংলাদেশ, বসুন্ধরা কিংস। এবং এর চাইতেও বড় যে খবর, রহমতগঞ্জ 87 বছর পর কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত পারল না। এ ব্যাপারে আপনি কি বলবেন? বড় খবর যেটা বললেন ওটা তো পুরনো খবর, ফাইনালে তো তার আগেই উঠেছে। বড় খবর হতো যদি রহমতগঞ্জ নতুন এক চ্যাম্পিয়ন পেল, তো সেটার আসলে আলাদা একটা মজা আছে। আমি জানি বসুন্ধরা কিংস শুনলে পরে মন খারাপ করবে, কারণ বসুন্ধরা কিংস সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলে একটা কি বলবো একটা সুবাতাস নিয়ে এসছে। আপনি পরিকল্পনা বলেন, ট্রেনিং বলেন, তারপরে বাইরে থেকে খেলোয়াড় ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এমন একজন প্লেয়ার নিয়ে এসছেন, যেটা একটা বাংলাদেশের ফুটবলের জন্য বড় ব্যাপার ছিল। সব কিছু মিলে বসুন্ধরা কিংসের এই শিরোপাটা প্রাপ্য। গত বছর ফাইনালে উঠে পারেনি, সেই দিক থেকে এটা ঠিকই আছে। আবার ধরেন রোমান্টিক মন, ধরেন আপনি রহমতগঞ্জ বলতে যে আপনার যে কোনো সময় নতুন বা এরকম আন্ডারডগস যারা ওই অর্থে এই কেউ তো কল্পনা করেন এই টুর্নামেন্ট শুরুর আগে যে রহমতগঞ্জ ফাইনালে উঠবে, তো সেই দলগুলো চ্যাম্পিয়ন হলে কিন্তু আলাদা একটা মজা থাকে। যেমন 2011 সালে মনে আছে কিনা আপনার যে স্বাধীনতা কাপ জিতে গিয়েছিল ফরাজগঞ্জ, হ্যাঁ। তো এটা খুবই একটা বিস্ময়কর ঘটনা ছিল। ফরাজগঞ্জ কখনোই ঢাকার ফুটবলের বড় শক্তি না। 2014-তে ফেনী সকার ফাইনাল উঠেছিল স্বাধীনতা কাপেরই, পারেনি শেষ পর্যন্ত। তো রহমতগঞ্জের গল্পটাও শেষ পর্যন্ত পূর্ণতা পেল না আর কি। কিন্তু যেটা হয়েছে সেটাও নিশ্চয়ই 87 বছর আপনি বললেন, অনেক পুরনো ক্লাব, বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব। সেইখানে তাদের এই সাকসেসটা ছোটবেলায় মনে আছে, যখন ফুটবলে খুব রমরমা অবস্থা, রহমতগঞ্জের ডাইলপট্টি এরকম একটা নামে পুরনো ঢাকার দল ওই এলাকার ওই নামেই পরিচিত ছিল। এটা দেখলাম যে কেউ কেউ মনে করে দিয়েছেন, কারণ যারা নতুন জেনারেশন তারা তো ধরুন ওই সময়কার ওয়ারি, ভিক্টোরিয়া, রহমতগঞ্জ এই জিনিসগুলো এগুলোর সঙ্গে পরিচিত সেরকম কথা। ওয়ারি আইলো বললে আপনি বুঝতে পারবো ঘটনাটা। ওয়ারি আবুনিকে পরপর 2বার হারিয়ে দিয়েছিল, তারপর মোহামেডান স্লোগানটা চালু করেছিল যে আবুনিকে খেপানোর জন্য। তো এই জিনিসগুলো তো ঠিক এই নতুন জেনারেশন ঠিক রিলেট করতে পারে না। তো রহমতগঞ্জ যখন আবার ফাইনালে উঠলো, আবার বলতে কি প্রথম ফাইনালে উঠলো, বা ওয়ারি যদি ভালো করে, আমাদের মনে ওই স্মৃতিগুলো ফিরে আসে আর কি, যারা আমরা ধরেন 80-র দশকে ফুটবল দেখেছি, 90-এর দশকে দেখেছি। আচ্ছা, যাই হোক, ফুটবল থেকে আবার ক্রিকেটেই ফিরে যাই। ক্রিকেটে একটা জিনিস যেটা কয়েকদিন ধরে খুব আলোচনায় আছে, বাংলাদেশের পাকিস্তান সফর, এটা নিয়ে কথা চালাচালি হচ্ছে। আজ যেমন একটা কথা পিসিবি বলেছে যে বিসিবির প্রস্তাব তারা নাকচ করেছে। প্রস্তাবটা নাকি ছিল, বিসিবি বলেছে তারা একটা টেস্ট পাকিস্তানে খেলবে, পরের টেস্টটা বাংলাদেশে খেলতে হবে, তারা এই প্রস্তাব নাকচ করেছে। তো এ ধরনের কোনো কথা কি আমরা শুনেছি বাংলাদেশের পক্ষ থেকে? না, এটা যদি পুরো খবরটা আপনি পড়ে থাকেন, আমি পড়েছি এটা। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী তিনি বলেছেন না, এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে বুঝতেই হবে যে এটা এক পক্ষ মিথ্যা বলছেন, কথাটা খুব করা হয়ে যায়, ঠিক বলছেন না। হয় পাকিস্তান এটা ঠিক বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, অথবা নিজামুদ্দিন চৌধুরী কৌশলগত কারণে হয়তো সত্যিটা বলছেন না। এখন এটা আসলে বের করার জন্য গোয়েন্দা সংস্থা দরকার। এটা ধরেন পাকিস্তান বলছে ওরা এরকম একটা প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশ বলছে আমরা দেইনি। এখন এটা আপনি খুব মুশকিল এটার থেকেই করা। তো আমি একটা জাস্ট বোঝার চেষ্টা করছিলাম যে কেন বাংলাদেশ এই প্রস্তাব দিতে পারে। যদি আমি জানতাম যে নিরপেক্ষ ভেন্যুতে একটা কথা বলা হয়েছিল, সেটা তো শুরু থেকে ছিল যে শুধু টি-20 সিরিজটা বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে, টেস্ট সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে। আর এইটা যেহেতু টেস্ট সিরিজটা আপনার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এটা কিন্তু চাইলে একটা সময় আছে এটার, যে এটা 2021-এর মার্চ পর্যন্ত সম্ভবত টাইম আছে, যে এর আগ পর্যন্ত এটার পয়েন্টটা পাকিস্তান পাবে না। তো পরবর্তীতে বিসিবি একটা হয়তো আশ্বাস দিয়েছিল যে যদি এখন তোমরা নিউট্রাল ভেন্যুতে না খেলতে চাও, তাহলে পরবর্তীতে অবস্থা বুঝে আমরা হয়তো যেতেও পারি, যেহেতু মাঝখানে আরো হাতে আরো 1 বছরের বেশি সময় আছে। কিন্তু পাকিস্তানের জন্য এটা আসলে সেটব্যাক হবে। আমি যেটা শুরু থেকে বলছিলাম যে পাকিস্তানের এটা খুব স্বাভাবিক, পাকিস্তানের স্ট্যান্ডটা এখানে খুব পরিষ্কার, যে তারা যে কোনো মূল্যে তাদের দেশে টেস্ট ক্রিকেট ফেরাতে চায়, যেটা শ্রীলঙ্কার মাধ্যমে তারা ফিরিয়েছেও। শ্রীলঙ্কার সঙ্গে খেলার পরপরই বাংলাদেশের সিরিজ, কাজে বাংলাদেশ যদি সেখানে যেত তাহলে তাদের এটা মোটামুটি এস্টাবলিশ, এটা তাদের জন্য একটা বিরাট কি বলবো যে একটা বড় একটা লাভ হতো তাদের দেশটাকে ক্রিকেট খেলার জন্য নিরাপদ প্রমাণ করার ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এখানে আসলে মুশকিল কি, খুব জাজমেন্টাল হওয়া খুব কঠিন। বাংলাদেশ যদি নিরাপত্তা নিয়ে যদি মনে করে যে এখানে ঝুঁকি আছে, যদি প্লেয়াররা মনে করে যে না আমরা এরকম লম্বা ট্যুরে, যেটা কথাটা বহুবার বলেছি আমরা, যে যদি পুরো সিরিজটা হয় সেটা অনেক লম্বা ট্যুর হবে,
সেই লম্বা ট্যুরে আপনি কড়া নিরাপত্তা ব্যবস্থার ভিতরে সবসময় আপনি দেখবেন যে সামনে গাড়ি, পেছনে গাড়ি, হাতে অস্ত্র নিয়ে সবাই টহল দিচ্ছে, পুরো হোটেল ঘিরে রাখছে, চাইলেও কোথাও ঘুরতে পারবেন না। এই পরিবেশে ক্রিকেট খেলাটা আসলে লম্বা সময়ের জন্য একটু কঠিন। সেই কারণে বাংলাদেশের স্ট্যান্ডটাও ঠিক আছে। সব কিছু মিলে এটা আসলে একটা এমন একটা অচল অবস্থা, এটা সমাধান কোন পথে হবে এটা আমি নিশ্চিত না। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। ওই যে সময় যেটা বললাম, এখানে সময়ের একটা ফেয়ার আছে। পাকিস্তান যেটা হচ্ছে যে T20 সিরিজটাই শুধু পাকিস্তানে হবে, এই প্রস্তাবে যদি তারা রাজি হয়ে যায়, তাদের আমার ধারণা, এটা জাস্ট আমি সবগুলো ধারণা থেকে বলছি, তখন পিসিবি খুব স্বাভাবিকভাবে ভাবছে যে এটা যদি আমরা করি তাহলে নেক্সট আরেকটা দল আসতে গেলে দুইবার ভাববে, তারাও এরকম শর্ত দিবে। সব কিছু মিলে বাংলাদেশের ক্ষেত্রে তারা এই জন্য অনড় থাকতে যাচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যদি প্লেয়াররা না চায়, এবং একবার যখন একটা স্ট্যান্ড বলা হয়ে গেছে, তো বলা হলো যে পাকিস্তানে এত লম্বা সময় খেলতে গিয়ে আমরা স্বস্তি বোধ করছে না খেলোয়াড়রা, বা আমরা মনে করছি যে নিরাপত্তার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ঠিক না, তাহলে হঠাৎ করে তো আপনি চেঞ্জ হয়ে যেতে পারেন না। ড্রামাটিক তো কোনো কিছু হয়নি। সব কিছু মিলিয়ে যেটা বললেন আপনি, অচল অবস্থায়। এখন অচল অবস্থার সমাধান কিভাবে হবে? মাঝখানে বিসিবির প্রধান নির্বাহী এটাও কিন্তু বলেছেন যে হাতে কিন্তু সময় নাই, যে অর্থে আপনি বললেন, তখন দেখা যাবে T20 সিরিজটা খেলতে যাওয়ার হয়তো সময় পাওয়া যাবে না। বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি আছে। সব কিছু মিলে এটার আমার ধারণা এই সপ্তাহের মধ্যেই হয়তো আমরা একটা কিছু জানতে পারবো, এটা হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, অচল অবস্থার অবসান হবে, আমরা সেটাই চাই। তবে এর মধ্যে কিন্তু দুটো টেস্ট চলছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা খেলা তো চলছেই, সিডনি টেস্ট, এবং ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা তাদের ম্যাচটাও চলছে। এবং এই দুটো ম্যাচে তো যেরকম আমরা প্রেডিকশন করেছিলাম সেরকমই চলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ম্যাচটা মনে হচ্ছে তারা জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তো এর মধ্যে কি কোনো টুইস্ট আছে আপনার কাছে? না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজটা তো একদম স্ক্রিপ্ট মেনে এগোচ্ছে। আপনি যদি দেখেন আগের দুটো টেস্ট ম্যাচ এবং এটা, ওই একই রকম। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করছে, বড় একটা স্কোর করছে, তারপর নিউজিল্যান্ড তাদের চেয়ে 200 রানের চেয়ে বেশি পিছিয়ে থাকছে, চাইলে অস্ট্রেলিয়া ফলন করাতে পারে, সেটা করাচ্ছে না, তারা আবার ব্যাট করছে। মানে তারপরে আবার নিউজিল্যান্ড খেলতে নেমে বেশ 200 সামথিং রানে হারছে। তো শেষ অংশটা আমরা জানি না মিলবে কিনা। এখন পর্যন্ত এটা একদম পরিচিত স্ক্রিপ্ট অনুযায়ী এগোচ্ছে। তো একটা তো ধরেন বাংলাদেশ মনে হচ্ছে নিউজিল্যান্ড, সেটাই তো বলছিলাম, স্বাভাবিকভাবে বাংলাদেশ যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে সর্বশেষ খেলতে গিয়েছিল গত মার্চ মাসে, তো ওই সিরিজটা তো আমাদের যদি আমরা মনে করি বাংলাদেশ মানে একটা অসহায় অবস্থা ছিল। ওদের যে ব্যাটসম্যান নামে সেই সেঞ্চুরি করে, সবাই করে নাই, সবাই সেঞ্চুরি করে 1000 রান হয়ে যেত। মানে মনে হচ্ছিল এরকম যে নামছে সেই সেঞ্চুরি করতে পারবে, বোলারদেরও মনে হচ্ছে খেলা যাচ্ছে না। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসে দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ড ঘটনা বাংলাদেশের। আপনি বাড়তি যেটা বললেন এই টেস্ট ম্যাচে, লাবুসেন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। লাবুসেনের এই সিরিজ বলতে গেলে মানে লাবুসেনের এই গ্রীষ্ম, শুধু তো এই সিরিজ না, আপনি যদি পাকিস্তান থেকে ধরেন, এটা তারই, এই গ্রীষ্মটা তার, অস্ট্রেলিয়ান গ্রীষ্ম যদি বলেন। তো এর বাইরে একটা খুব ইন্টারেস্টিং আছে যে নিউজিল্যান্ডের গ্রেগ ফিলিপস, তো তার হুট করে এই টেস্টে সুযোগ পাওয়া, মানে আপনার কেন উইলিয়ামস এবং হেনরি নিকোলসের জ্বর, ফ্লুর কারণে তাকে উড়িয়ে আনা হয়েছে। এবং সেই উড়িয়ে আনাটা খুবই নাটকীয়। ওই ছেলেই 25 না 26 বছর বয়স, আমাদের তুলনাতে ছেলে নাকি। তো সে সৈকতে ছুটি কাটাচ্ছিল, মানে বিচে ছিল বলে শোনা যায়। তো তখন তাকে সিলেক্টররা ফোন করেছেন, সেই ফোনটা তিনি প্রায় মিস করে ফেলেছিলেন। তারপরে তাকে বলা হলো তুমি আসো, তোমার খেলতে হতে পারে। তারপরে সে একটা সুবিধা আছে তাসমান সাগরের এপার ওপার, তারপরে সে দৌড়ে সম্ভবত সে তো এয়ারপোর্টের কাছে বসেছিল না, সে তো জানে না তাকে যেতে হবে। ওখান থেকে আবার তার এয়ারপোর্ট যে শহরে, ওখানে যেতে হয়েছে, ওখান থেকে উড়ে এসছেন, 12 ঘন্টার মধ্যে টেস্ট খেলতে নেমেছেন। আজকে তিনি 50 করেছেন। তো এটা খুব মানে এত কষ্ট করে উনি এসছেন এত নাটকীয়ভাবে, এটার কারণেই কিনা যে বাংলা ছবির মতো আর কি, বাংলা ছবির মতো। এবং প্রকৃতিও এখানে একটু, প্রকৃতি বলবো বা কি বলবো, ভাগ্য তাকে একটু পক্ষপাত করেছে যে 2টা লাইফ পেয়েছেন তিনি, 2 রানে 12 রানে, আরেকবার নো বলে আউট হয়ে গেছিলেন 28 রানে। তো এগুলো হয় নাই, হয়তো বেচারা এত কষ্ট করে আসছে, কিছু দেই, 50টা দিয়েছেন। তো উনি ম্যাচ শেষে বলেছে, আজকে ম্যাচ শেষ তো হয়নি, মানে আজকের দিন শেষে বলেছেন যে এক একজন আসলে এক একভাবে ডাক পায় দলে, প্রথম ডাক পাওয়ার গল্পটা এক একজনের এক রকম। তো আমারটা একটু বেশি নাটকীয় হয়ে গেছে, তো আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনিকে খুব ভালো করে গল্পটা বলতে পারবো। তো এইটা তাপস ওর গল্পটা আজকে পড়তে আমার একটা মনে হচ্ছিল যে দেখেন, ক্রিকেটে বা যে কোনো খেলাতেই, জীবনেও হয়তো ক্রিকেটে হয়তো বা খেলাতে হয়তো খুব অল্প সময় আমরা দেখতে পাই, জীবনে হয়তো অনেক লম্বা সময় হয়। ভাগ্য কিন্তু একটা বিরাট ব্যাপার। মানে অন্য কিছু আপনি বিশ্বাস নাও করেন, কিন্তু ভাগ্য অনেক সময় একটা বড় পার্থক্য করে দেয়। এই গ্রেগ ফিলিপসের দেখতে দেখতে, মানে অভিষেকটা দেখতে দেখতে আমার মনে পড়ছিল উইলিয়াংয়ের কথা। উইলিয়াং হচ্ছে আপনার, তার কথা আমি জানি আপনার মনে নাই এবং সবাই ভুলে গেছে। ওই উইলিয়ান না, এটা হচ্ছে উইল ইয়াং, দুইটা অংশ। তো এই ছেলেটার ডেবু হওয়ার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে ওই ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচে, যে টেস্ট ম্যাচটা হলো না আপনার সন্ত্রাসী হামলার কারণে। ওইখানে উইলিয়ামসন ইনজুর্ড ছিল,
ম্যাচের আগের দিন তার ফিটনেস টেস্ট হলো, ঠিক হলো যে খেলতে পারবেন না শিওর, তো উইলিয়াংয়ের ডেবু হবে। তো ওই প্রেস কনফারেন্সটা, নিউজিল্যান্ডের প্রেস কনফারেন্স নর্মালি খুব ছোট হয়, সাংবাদিকও তো কম, ওদের 2-3 জন সাংবাদিক থাকে, আমাদের হয়তো আমাদেরই কোশ্চেন বেশি থাকে, বাংলাদেশের সাংবাদিক দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ওদের চেয়ে বেশি থাকে। তো উইলিয়াং যেহেতু তার নতুন খেলোয়াড়, পরদিন তার অভিষেক হবে, টেস্ট অভিষেক হবে, তো ওই প্রেস কনফারেন্সটা অনেক লম্বা হয়েছিল, যে তার স্বপ্ন, অতীত, তার খেলার মধ্যে কি চেঞ্জ হয়েছে, কে তার আদর্শ। এর ভিতরে একটা অংশ আমার খুব মনে আছে, বলছিল যে তার জীবনের খুব স্বাভাবিক একটা ক্রিকেটারের জীবনের তো চরম মানে প্রাপ্তিরই হচ্ছে যে টেস্ট অভিষেক। আপনি যতই টি-20 বলেন, ওয়ানডে বলেন, হয়তো হ্যাঁ টি-20 লিগ খেলে আপনি টাকার কথা ভেবে হয়তো অনেকে সেটা প্রাধান্য পায়, কিন্তু ফাইনালি স্বপ্ন হচ্ছে যে টেস্ট ক্রিকেটার হওয়া, ওইটাই আপনার অমরত্বের একটা কি বলা যায় সার্টিফিকেট। তো উইলিয়াং বলছিলেন খুব আবেগ ভরে যে মানে এই মুহূর্তটার জন্য তিনি কতদিন অপেক্ষা করেছেন এবং এই হঠাৎ করে পাওয়া এই সুযোগটা কাজে লাগাতে চান। সবচেয়ে যেটা টাচি ছিল যে পরদিন তার বাবা মা অন্য শহর থেকে উড়ে আসছেন তার টেস্ট অভিষেক দেখতে ছেলের। তো বলছিল যে কালকে যদি আমি নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে হয়তো কালকেই তারা দেখতে পাবে আমাকে। কিন্তু এর মানে জাস্ট প্রেস কনফারেন্সটার ঘন্টা দেড়েক দুয়েকের ভিতরে দেখেন পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে গেল, ওই টেস্ট ম্যাচটা বাতিল হয়ে গেল এবং উইলিয়াংয়ের বয়স 27 এখন, তার অভিষেক হয়নি এখন পর্যন্ত। এমন তো হতেই পারে যে আর কোনদিন হলোই না, এবং দেখা গেল আজ থেকে 20-25-30 বছর পরে ওই উইলিয়াংয়ের কথা হয়তো আমি এরকম বলবো, বা উইলিয়াংয়ের নিজের নিশ্চয়ই মনে থাকবে, আর কারোর তো মনেই থাকবে না যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তাহলে এটাকে ওই ক্রাইস্ট চার্চ হামলার আরেক শিকার বলা যায় না? এটাকে ক্রাইস্ট হামলাটা আসলে এত বড় না, এটাকে আমি ঠিক এইভাবে বলতে চাই না, কিন্তু এই জিনিসটা তো চরমতম দুর্ভাগ্য যে জিনিসটা নিউজিল্যান্ডের ইতিহাসে কোনদিন হয়নি, এবং এমন একটা ঘটনা। ক্রাইস্ট চার্চ বললে তো কারোরই উইলিয়াংয়ের কথা মনে পড়বে না, ক্রাইস্ট চার্চ বললেই সবার এখন ওইটাই মনে পড়ে। এর আগে মনে পড়তো ভূমিকম্পের কথা, যেহেতু খুব খুবই ভূমিকম্প প্রবণ একটা জায়গা, ওখানে কিন্তু সারাক্ষণই ভূমিকম্প হয়, মানে সব ভূমিকম্প তীব্রতা সমান না বলে ওই রকম সবাই টের পায় না। যেটা সবচেয়ে বড় হয়েছে 2011-12 সালে, কিন্তু ওইটা সবসময় নাকি ভূমিকম্প হয়। তো ওইটা যখন আমি একটা এর আগেও গিয়েছি, খুব অল্প সময় ছিলাম, এইবারই টেস্ট ম্যাচের জন্য একটু বড় সময় ছিলাম, প্রথমে ওয়ানডে হয়েছে ওইখানে, সেকেন্ড ওয়ানডে বোধহয় ওইখানে হয়েছিল। তো আমি একটু ওই ডায়েরিটারি লেখার জন্য একটু অন্য ঘাটাঘাটি করেছি, ওরা ওই একটা কুয়েক মিউজিয়ামে করেছে, ওই ভূমিকম্পর ওদের ইতিহাস নিয়ে, কবে কোনটা হয়েছিল, প্লাস ভূমিকম্পের নানা রকম বৈজ্ঞানিক জিনিসপত্র আছে, কিভাবে হয় না হয়, কেন অত বেশি হয় এখানে। এটা পড়ার পর থেকে যারা আতঙ্ক শুরু হলো আমার, যখন আমি হাঁটি মাটি কাঁপছে, আসলে হয়তো কাঁপছে না, কিন্তু ওরা বললো যে তোমার যদি মনেও হয় এরকম কাঁপছে। এবং আরেকটা কি শহরের কথা শুনেছি, নিউজিল্যান্ডের ছোট একটা শহর, নামটা ভুলে গেলাম আমি, ওইখানে নাকি সারাক্ষণ কাঁপতেই থাকে, আক্ষরিক করতেই। ক্রাইস্টে যেমন আপনি টের পান না, ওখানে সবসময় টের পাওয়া যায়, এবং মানুষ নাকি ওই জন্য ওইখানে যায়। আমি বললাম বাবার বাবা, মানুষের সাহস আছে, ওটার জন্য যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন আমার সঙ্গে আছেন উৎপল শুভ্র, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। শুভ্রদা, আজ 6 বলে ছক্কার আরেকটা রেকর্ড হয়েছে নিউজিল্যান্ডের ক্যান্টারবারি কিংস এবং ক্যান্টারবারি নাইটস, নিজেরাই দুটো দলে, মানে এটা ওদের নিজের ঘরোয়া লিগ। এই লিগে লিও কার্টার, তিনি 6 বলে ছক্কা মেরে ওই যে রেকর্ড যে বইতে নাম লিখিয়েছেন, তো অনেক কটা ফরম্যাটেই আছে, আপনি তো এবার আমার চাইতে অনেক ভালো জানেন। এটা নিয়ে তো আমরা কয়েকদিন আগে ছক্কা নিয়ে অনেক আলাপ করলাম না, আন্দ্রে রাসেলের 400 ছক্কা নিয়ে আমরা, তারপরে তো আমাদের টেস্টে চলে গেলাম, ওয়ানডেতে চলে গেলাম, টি-20 চলে গেলাম। ওইটা দেখেই মানে লিও কার্টার খুব অনুপ্রাণিত হয়েছেন যে 6 বলে ছক্কা মারলে বা ছক্কা টেক্কা নিয়ে নিউজ গ্যালারিতে তার নাম বলা হবে। আচ্ছা আচ্ছা, মনে হয় না দেখেন আসলে। তবে এই ক্ষেত্রে আর কি, মানে যার নাম শুরুতেই আসে তিনি তো গ্যারি সোবার্স, তিনি সেটা তো ধরেন সব খেলা মিলিয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথম ছিল, এবং রবি শাস্ত্রী আবার মারার আগ পর্যন্ত। আমরা লিও কার্টারের 6টা 6 আমরা দেখে নিই একটু, আজকের যে গরম যে ছক্কা, সেটা আমরা দেখি। গরম ছক্কা, গরম Conkey looks to go big down the ground. Has he got enough on it? Over the outstretched hand of Daryl Mitchell. It's gone all the way from Divsic. He's coming to the attack. Full toss this time.
And it's the other one. This is the over they needed, the Kings. Only need 11 and over. He is going. Has he got enough for this one? I think he has as well. 3 in a row. Seifert gave us 4. We've got 3 now from Carter. Carter's after Seifert. He's got 3 from 3. He has. Has he got it? You bet he has. That's 4 in a row. Is this a game-changing moment? Righto, Tim Seifert. I'll match you your 4. And I'll Going for 5 as a full toss. It hits down the ground. He's এই বলেও ছক্কা হবে 5 in a row. Flat and hard. Leo Carter. এই বলের সময় বোলারের মনের অবস্থাটা চিন্তা করেন হ্যাঁ সেও তো This is live. এই তো বাহ He's done it. এবং এটা কিন্তু খুব 200 প্লাস রান চেস করা হ্যাঁ, করে হ্যাঁ। এবং ওর- শেষ মুহূর্তে কিন্তু ওর 29 বলে 70 নিজের স্ট্রাইক রেট 241 এবং পুরো ক্যারিয়ার ছক্কা মারার পরই তার সম্পর্কে জানলাম আসলে তার নামও জানতাম না সত্যি কথা এরপরে একটু ঘাটলাম তো তার পুরো ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে এটা প্রায় ডাবল মানে এটা ওয়ান অফ দোজ এবং তার প্রথম এই ধরনের টি20-তে তার প্রথম 50 সেই 50টা এমন করলেন যে দেখেন আজকে আমরা নিউজ গ্যালারিতে আলোচনা করছি আর বোলারের যেটা বলছিলাম যে শেষ বলটা করার সময় তার মানসিক অবস্থা মানসিক অবস্থা এটা কিন্তু খুব মজার একটা ঘটনা আছে ওই গ্যারি সোবার্স যখন মারলেন এটা তো প্রথম ছিল তো এটা সোয়ানসিতে ছিল গ্ল্যামারগনের সাথে আপনার সোবার্স ছিলেন নটিংহ্যামশায়ারে তো 6 ছক্কা মারার পরে কিন্তু বিশাল 2টা ছক্কা সম্পর্কে বলা হয় যে এটা 12 রান হওয়া উচিত ছিল মানে এত এত জুড়ে গেছে দৈর্ঘ্য এবং প্রস্থ এত বড় ছিল। উচ্চতায় ছক্কা মানে দূরত্বে আর কি উচ্চতা বেশি হলে দূরত্ব কমে যায় আচ্ছা তো এটা বেড়ে আসার সময় নাকি ম্যালকম ন্যাশ বলছিল যে তাকে বেশ হাসি খুশি লাগছিল এখন গল্প তো নানাভাবে শুরু হয় আমি সোবার্সকে কথাটা জিজ্ঞেস করেছিলাম সোবার্স মানে সরাসরি উত্তর দেননি তো ম্যালকম ন্যাশ নাকি বেশ হাসি খুশিভাবে মাঠ ছাড়ছিলেন তো অনেক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার তুমি 6 বলে ছক্কা খেলে যেটা এর আগে কখনো ঘটেনি এখন তো ধরেন এই বোলারটার নাম আমার মনে নেই পড়াশোনা করেছিলাম ভুলে গেছি ভাই তো অনেক সঙ্গী সাথী আছে অনেকেই খেয়েছেন তো তাকে জিজ্ঞেস করলো তোমার তো এই 6 বলে ছক্কা খাইলা তোমার দেখে তো সেটা মনে হচ্ছে না সেগুলো মনে হওয়ার কি আছে রেকর্ড বই তো শুধু সোবার্সের নাম থাকবে না আমার নামও থাকবে তো আপনি চিন্তা করেন ম্যালকম ন্যাশের নাম আসলে কে ওইভাবে মনে রাখতো বোলার বেশ ভালোই ছিলেন উনি তার নাম সেভাবে কে মনে রাখতো আমরা এখনো ম্যালকম ন্যাশের নাম মনে রেখেছি যে ওই সোবার্সের হাতে বেধরক পিটুনি খাওয়ার কারণে যুবরাজ সিং এর স্টুয়ার্ট ব্রড আপনি এমনি মনে রাখতেন মনে রাখতেন। স্টুয়ার্ট ব্রড আপনি অনেক ভালো bowler। হ্যাঁ সেটা যুবরাজ সিং এর ছক্কা মারার জন্য স্টুয়ার্ট ব্রড বরং তার এই উজ্জ্বল ক্যারিয়ারে একটা কালো দাগ করতে যে মানে এটা একদিকে প্রমাণ করে যে আসলে আপনি বোলার যেমনই হন এটা হঠাৎ করে হয়ে যেতে পারে যে কারো ক্ষেত্রে কারণ স্টুয়ার্ট ব্রডের আপনি যদি বলেন যে কার খাওয়ার সম্ভাবনা বেশি স্টুয়ার্ট ব্রডের সম্ভাবনা তো কম এবং সেটাও হ্যাট্রিক আছে হ্যাঁ মানে হ্যাট্রিক কেন সে তো অ্যান্ডারসন আর ব্রড যদি আপনি বলেন তো ইংল্যান্ডের সর্বকালের সেরা পেস বোলিং জুটি কিনে নিয়ে আলোচনা হয় তো সে তো ওয়ান অফ দ্য বেস্ট বোলার মানে গত 10-15 বছরে তো ইংল্যান্ডের অ্যান্ডারসনের সঙ্গে শুধু তুলনা চলে যদি পেস বোলার বলেন আপনি ওয়ার্ল্ডেরই গত 10-15 বছর ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার তো সেইখানে 6 বলে ছক্কা 6টা হয়ে গেছে এবং সেটা হয়েছে টি20 বিশ্বকাপে যে কারণে আরও বেশি প্রচারিত হয়েছে যেগুলো হয় আর কি তখন আপনার হযরতুল্লাহ জাজাই ছক্কা মেরেছেন আফগানিস্তানে হোয়াইটলি নামে একজন মেরেছেন কাউন্টি ক্রিকেটে তো এগুলো যেটা হয় যে কেউ একজন মারলে পরে তখন এই নামগুলা আলোচিত হয় কিন্তু তবে সোবার্সের পরে মানে রবি শাস্ত্রীর হ্যাঁ রবি শাস্ত্রীটা আপনার ইয়েতে রঞ্জি ট্রফিতে তিলকরাজ এই যে বোলারের নাম মনে আছে তিলকরাজের নাম কেন মনে রাখতাম আমি বড়দার বাহাতি স্পিনার তার কথা কেন মনে রেখেছি জাস্ট ওই কারণেই তো রবি শাস্ত্রী সোবার্স হার্শেল গিবস আর হ্যাঁ আপনি যুবরাজ সিং এই চারটা যেমন যেহেতু 2টা ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর 2টা হচ্ছে আপনার ওয়ানডেতে একটা হার্শেল গিবসেরটা সেটাও ঘটনাচক্রে 2007 বিশ্বকাপে আরেকটা বিশ্বকাপে হল্যান্ডের বোলার ফন বাঞ্চ এই জাতীয় কিছু নাম আর কি নামটা খুব ইন্টারেস্টিং ডাচ নাম তো এটা মুখস্থ করে উঠতে পারেন নাকি মুখস্থ মানে কত মনে রাখা যায় এরকম সবসময় কি মনে থাকে নাকি ফন বাঞ্চি নাম আচ্ছা তো হার্শেল গিবসের এটা মনে আছে আমার এটা ওই সময় ওই সিরিজ কভার করতে গিয়েছিলাম হার্শেল গিবসের নামটা ওঠার পরে আমাদের এবারের বিপিএল এ তিনি সিলেট থান্ডার দলের কোচ ছিলেন এবং সবাইকে ঠান্ডার করে দিয়েছেন যে বাংলাদেশের খেলোয়াড়রা কেউ ইংরেজি বোঝে না কাজেই এইজন্য তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে আমি এবার সিলেটের একটা নতুন কিছু দিতে চাই আমার ধারণা ওই হতাশা থেকেই বলেছেন বাংলাদেশের অনেক খেলোয়াড় ইংরেজিতে সমস্যা হয় এটা মানে কথাটা না মিথ্যা না ভাই এই যে ইংলিশ অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকান এদের উচ্চারণ মানে ওদের ইংলিশটা তো আসলে অনেকে গার্গল করে বলে অনেকে চিবিয়ে বলে এমনভাবে বলে এক এক জায়গার উচ্চারণ এক এক রকম এটা অনেক সময় আমাদেরই প্রবলেম হয় অনেক মানে ইংরেজি মোটামুটি পারেন বা বলতে পারেন এমন লোকেরও প্রবলেম হয় তো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অনেকেই আছেন যে আসলে সেই অর্থে একাডেমিক পড়াশোনা হয়তো খুব ভালো না কিন্তু
এই একদম উত্তর ইংরেজি বুঝবেন না এরকম। হ্যাঁ, ইংরেজি না সে নাই বুঝতে পারেন, সেক্ষেত্রে তো দল তার এটা পাবলিকলি এসে বলার আগে তার দলের ম্যানেজমেন্টকে বলা উচিত ছিল, যাতে তার দুভাষীর সাহায্য নিতে পারে, ইন্টারপ্রেটার সাহায্য নিতে পারে। আমরা তো বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় দেখেছি, বড় বড় মানুষ দেখেছি যারা ইংরেজি জানাটাই তো আর মানে আপনি এক বিরাট শিক্ষিত হয়ে গেলেন তা না, ইংরেজি তো একটা ভাষাই, এটা আন্তর্জাতিক ভাষা, সবাই বুঝতে পারে বলে এই ভাষাটার এত দাম। এই জন্য আমরা ইংরেজি বললে মনে করি ভাই বিরাট শিক্ষিত লোক। তো আমি আমাকে যেমন মনে আছে আমি একবার ইংরেজিতে একটা লেখা লিখেছি, খুব একটা ভালো হয়নি। তো আমার এডিটর মানে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের, তাকে আমি বললাম লেখাটা খুব একটা ভালো হয়নি। বললো না, লেখা যথেষ্ট ভালো হয়েছে, তাও তুমি তো ইংলিশে লিখেছো, আমাকে বাংলায় বলো, তুমি এক লাইন লিখতে পারবো না। সে দেখেছে ওইটা যে আমি তো দুইটা ভাষা জানি। আমি আমার মনে হচ্ছে গিফসের এটা কথাটা পাবলিকলি না বলে হয়তো ম্যানেজমেন্টকে বললে ভালো হতো, কিন্তু এই প্রবলেমটা বাংলাদেশ দলে আছে। কিন্তু এটা আমি বলছি না যে এটা মানে পুরোটাই উড়িয়ে দেওয়ার মতো কাজে এটা। এবং আমরা ওই সেই কথাও জানি যে আম্পায়ার দিস বল ইজ ড্যাব ড্যাব, সেটা তো অনেক পুরনো কাহিনী, যে বল ভিজে গেছে, সেই ক্রিকেটারের নাম নাই বলি, আমাদের সময়কার খুব জনপ্রিয় ক্রিকেটার, তিনি গিয়ে বলেছেন আম্পায়ার দ্য বল ইজ ড্যাব ড্যাব, মানে বলটা ভিজেই হয়ে গেছে, ড্যাব ড্যাব হয়ে গেছে। সুব্রত, আমরা যে কথা আমরা প্রতি গ্যালারিতে মোটামুটি একটা কনভেনশন হয়ে দাঁড়িয়েছে, এবং রাত 12টা ক্রস করার পর আমরা বলি যে ইতিহাসের এই দিনে, যদিও দিনটা পার হয়ে গেছে, তারপর আমরা রুটিন কথা হয়ে গেছে, এই দিনে আসলে কি ঘটেছিল। এটা কি তো মোটামুটি জানার মতো হয়ে যাচ্ছে, আমাদের প্রতি অনুষ্ঠানে আসার আগে পড়াশোনা করে আসতে হয়, এটা খুব কঠিন কিছু না, ক্রিকেটের অন্তত খুব গোছানো আছে। হ্যাঁ, এখন তো নেট হতে অনেক সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুবিধা আছে, কিন্তু ভাই পড়তে তো হয়, এমনিতে হয় আপনি তারিখ তো সবসময় মনে থাকে না, অন্য একটা ঘটনা হয়তো আপনি ঘটনাটা বললেন, আজকের দিনটা মনে একটু বিশেষ। হ্যাঁ, আপনি ঘটনাটা আপনি পড়াশোনা করেছেন, বোঝা যাচ্ছে। আপনি একটা ঘটনা বললেন, ওটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলতে পারবো, যখন এই দিনে স্পেশালি তো তারিখ সবসময় মনে থাকে না। তো আজকের দিনে যেটা বললেন যে দুইটা অন্তত খুব বড়, অনেকগুলো ঘটনা আছে, একটা তো খুবই বড়, যেটা আসলে ক্রিকেটকে বদলে দেওয়া ঘটনা, যে আজকের এই দিনে যদি 12টার সেই চক্কর আমরা ভুলে যাই, যদি 5ই জানুয়ারি বলি, তো 1971 সালে 5ই জানুয়ারি একটা বিশেষ ধরনের ক্রিকেটের বিশেষ ফরম্যাটের জন্মদিন ছিল। আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন ক্রিকেটের কথা বলছি। ওয়ানডে ক্রিকেট, মানে ওয়ানডে বলতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ, ওয়ানডে ইন্টারন্যাশনাল। ওয়ানডে ম্যাচ আগে শুরু হয়েছিল 1963 সালে ইংল্যান্ডে শুরু হয়েছিল, জিলেট কাপ, 40 ওভারে খেলা হতো। সেটার বড় কারণ ছিল আপনার কাউন্টিতে আগের মতো দর্শক হচ্ছিল না তখন। এটা কিন্তু ইন্টারেস্টিং যে দেখেন ইংল্যান্ড, মানে কালকের অনুষ্ঠানেই বলছিলাম আমরা, ইংলিশটা একটু কনজারভেটিভ বলে আমরা জানি, একটু রক্ষণশীল, তারা একটু মানে আউট অফ দ্য বক্স ভাবতে গেলে দুইবার ভাবে। কিন্তু ক্রিকেটের বড় দুইটা বিপ্লব কিন্তু ইংল্যান্ডের অংশ, মানে অংশ কি তাদেরই সৃষ্টি। ওয়ানডে ক্রিকেট, যেটা আমি ওয়ানডে ইন্টারন্যাশনাল বলছি না, মানে একদিনের ম্যাচ, সীমিত দৈর্ঘ্যের ম্যাচ, এই মাপ কি বলতে পারেন যে মানে ওভার নির্দিষ্ট করে দেওয়া, সেটা ইংল্যান্ডের শুরু। টি-20 ইংল্যান্ডের আবিষ্কার। তো এই ঘটনাচক্রে এইখানেও ইংল্যান্ড একটা অংশ, এই ওয়ানডে ইন্টারন্যাশনাল, কিন্তু খেলাটা হয়েছিল মেলবোর্নে, এবং সেটাও কিন্তু খুবই মানে হওয়ার কথা না, ওই ওয়ানডেটা কোনো প্ল্যান করে হয়নি, টেস্ট ম্যাচ, ওইটা ছিল টেস্ট ম্যাচ, মেলবোর্নে 3rd টেস্ট ম্যাচ ছিল অ্যাশেজের। তো সেটা বৃষ্টিতে 2 দিন ভেসে গেল, তৃতীয় দিনেও বৃষ্টি, এবং ওয়েদার ফোরকাস্ট বলছিল যে বাকি দিনগুলোতে বৃষ্টি হবে, তখন তৃতীয় দিনে এই টেস্ট ম্যাচটা বাতিল ঘোষণা করা হয়। তো পঞ্চম দিনটা একটু সময় পাওয়া গিয়েছিল, মনে হচ্ছিল বৃষ্টি নাও হতে পারে, তখন তারা ঠিক করা হলো যে অনেক টাকা লস হয়ে যাচ্ছে, পঞ্চম দিনে জিলেট কাপের আদলে, জিলেট কাপ কথাটা এই কারণে আসলো যে জিলেট কাপের আদলে একটা ওয়ানডে ম্যাচ করা যায় কিনা, 40 ওভার। হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না যে এটি ওয়ানডে ইন্টারন্যাশনাল হবে, এটি একসময় সারা পৃথিবীতে মানে সবচেয়ে জনপ্রিয় হয়ে যাবে, তাই তো হয়েছে, তাই না, টি-20 আসার আগ পর্যন্ত। তো তারপরে ওই ম্যাচটা হলো, ওই ম্যাচটাতে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার নাম দিয়ে, এই যে একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্মদিন, বা একটা পাশে একটা কেক দিলে, কেক আর মোমবাতি দিলে ভালো হতো না। আচ্ছা, অস্ট্রেলিয়া 5 উইকেটে জয়ী, ওভার 40, 5ই জানুয়ারি মেলবোর্ন। তো এই ম্যাচটা খেলেছিল ইংল্যান্ড 11 ভার্সেস অস্ট্রেলিয়া 11 নামে। দেখেন ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এডরিস, খালি প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বলে, 82 করেছিলেন ওপেন করতে নেমে, এবং খুবই আজকে এখনকার ওয়ানডেতে এই ম্যাচ খেললে একদম খুবই সিচি পড়ে যাবে, খুবই স্লো ছিল, অ্যাঙ্করিং করেছিলেন। তো ওই ম্যাচটা তখন করা হলো যে এরকম করা হবে, এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা খুব আপত্তি করেছিলেন, কারণ ওই টেস্ট ম্যাচ যেহেতু হয়নি, তখন ওটা পুষিয়ে দেওয়ার জন্য ঠিক হলো যে 6 টেস্টের সিরিজ ছিল, একটা এক্সট্রা টেস্ট ম্যাচ খেলা হবে, 7ম টেস্ট ম্যাচ। তাহলে আপনার 2টা টেস্ট ম্যাচ হয়ে গেছে, আর 4টা টেস্ট ম্যাচ খেলা হবে, 40 দিন হাতে ছিল ওই ট্যুরের। আরও তাদের আপত্তির মূল কারণ ছিল 40 দিনে আমাদের 4টা টেস্ট খেলতে হবে, 40 দিনে কিন্তু 4-5 20 দিন খেলা হয়। এখন বললে তো এটা আপনি হাসবেন, কারণ এখন তো 4টা টেস্ট ম্যাচ দেখা যাচ্ছে 30 দিনের ভিতরে আপনি গুজে দিচ্ছেন, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে। কিন্তু তখন ওইটার ব্যাপার ছিল যে প্লেয়াররা বলছিল না, বেশি ওয়ার্কলোড হয়ে যাবে। তো ওই ম্যাচের এইটা ছিল যে যখন এটা করা হলো মঙ্গলবার দিন,
ওদের যেহেতু ছুটির দিনে দর্শক বেশি হয়, ধারণা করা হচ্ছিল যে দর্শক আসবে কি আসবে না। আগের দিন একটা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওদের, ওগুলো তো খুব অর্গানাইজ থাকে ওদের, দর্শক কি পরিমাণ হতে পারে ভেবে। তো সেটা 26,000 দর্শকের জন্য একটা প্রস্তুতি ছিল। দর্শক হয়েছিল 46,000। এবং ওই ম্যাচটা কি ফুটেজ পাওয়া যায়? হ্যাঁ, ফুটেজও আছে কিছু। এটা একটু ওই ম্যাচটা দেখতে পারি আমরা, ওই মানে এটা তো সেই আসলে পুরনো সেলিব্রেট করার মতো জিনিস না। ঐতিহাসিক এই সেই বৃষ্টি যেগুলো বলে বৃষ্টির ফেললাম। কারণে, হ্যাঁ। Test at the MC lost to rain. A result was impossible. So, to appease the crowd and recover some of their losses, Australia and the MCC agreed to play a 40 overs a side exhibition. কভার টেনে দেওয়া হচ্ছিল, এটা বৃষ্টির সেই চিরন্তন সেই দৃশ্য। চিরন্তন দৃশ্য। That match is now recognised as Little ODI test for big number stakes. 1, the first one-day international. But back then, limited overs cricket was এই so দেখেন, limited. মানে $5,800 দেওয়া হয়েছিল মানে খেলোয়াড়দের ইনসেন্টিভ। খেলোয়াড় ইনসেন্টিভ হিসেবে। ওইটা শেষ মুহূর্তে একটা স্পন্সর জোগাড় হয়েছিল, রথম্যান্স তখনকার টোবাকো কোম্পানি। তখন খেলা কিন্তু ক্রিকেট খুব টোবাকো কোম্পানিগুলো স্পন্সর করতো, পরে তো নিষিদ্ধ হয়ে গেল। বেনসন হেজেস কাপের কথা মনে আছে আপনার, অনেক বছর চলেছে। এখানে বলতেছে এমসিসি ভার্সাস অস্ট্রেলিয়া। আমি যেটা জানি যে ইংল্যান্ড 11 ভার্সাস অস্ট্রেলিয়া 11 নাম দিয়ে খেলা হয়েছিল। বাহ, ফুটেজও পেয়েছেন। Runs to Edridge, off the edge down to third man. Mallett as the fieldsman as the batsmen take 2. তখন এই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ডন ব্র্যাডম্যান। হ্যাঁ, তো ডন ব্র্যাডম্যান এই ম্যাচের আগে ওই দুই দলের খেলোয়াড়দের একত্র করে একটা স্পিচ দিয়েছিলেন। ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা কথা বলেছিলেন যে ইউ হ্যাভ সিন হিস্ট্রি, তোমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলে। তখনও কিন্তু আসলে দেখেন মানে তখনও ভাবা যায়নি যে ইন্টারন্যাশনাল জিনিসটা এরকম জায়গায় যাবে। যদিও পরের বছরই আপনার 1972 সালে যখন যায়, এটা সাকসেসের কারণেই 46,000 দর্শক এসেছিলেন, সবাই এনজয় করেছেন। 72 সালে যখন অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে গেল ফিরতি সফরে আবার এসেছে, তখন ওইটার পরে 3 ম্যাচের সিরিজ হলো। আরেকটা কাকতালীয় জিনিস আপনাকে আমি বলি যে দেখেন এই ম্যাচটা মেলবোর্নে না হয়তো সিডনিতে হতে পারতো, অ্যাডিলেডে হতে পারতো, ওই সিরিজে যে কোনো সময় হতে পারতো, অন্য পরের বছর হতে পারতো। মানে এই পুরো জিনিসটাই তো বৃষ্টি মিলিয়ে একদম প্ল্যান ছাড়া হলো। কিন্তু দেখেন সেটা হলো কোথায়? মেলবোর্নে, যেখানে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটা হয়েছিল। তো ক্রিকেটের এই জিনিসগুলো খুব অদ্ভুত যে আপনার প্রথম টেস্ট ম্যাচ যে মাঠে হয়েছে, প্রথম ওয়ানডেটা দেখেন সেই মাঠে হলো। এবং আরেকটা কাকতালীয় বলি, মেলবোর্ন দেখে মনে পড়লো, ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল 45 রানে। 100 বছর পরে সেন্টেনারি টেস্ট হয়েছিল মেলবোর্নে, ওইটা সেলিব্রেট করার জন্য। ওই ম্যাচটাতেও গিয়ে দেখা গেল অস্ট্রেলিয়া ঠিক 45 রানে জিতেছে। তো এটার তো আসলে কোনো ব্যাখ্যা নাই। এটা তো মানে এটা হওয়ার সম্ভাবনা, আপনি ভাবেন যে এটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 0-0 বলতে থাকেন আপনি, কারণ এটা তো প্রথমে ওই দলের ব্যাট করতে হবে, তারপরে ওই দলের ব্যাট করতে হবে, যদি 45 রানে জিততে হয় কত কিছু ভেরিয়েবলস আছে। 45 এবং এখন যদি এই ফিক্সারের এই যুগে কত ধরনের আপনি 45 রান ফিক্স করা খুব ডিফিকাল্ট। আপনি দেখা যায় 44 হয়ে যাবে, 43 হয়ে যাবে, এটা ফিক্স করা খুব কঠিন। আপনি জয় পরাজয় হয়তো ফিক্স করতে পারেন, কিন্তু একদম রানের ব্যবধানটা টেস্ট ম্যাচে আরো, যেখানে 4টা ইনিংসের ব্যাপার আছে। তো এরকম কাকতালি অনেক ঘটনা আছে এবং এগুলো খুব মজা লাগে ক্রিকেটে, যেগুলো তখন মনে হয় যে কি খেলাটা কি খেলার বাইরে কোনো কিছু কিনা। আর কোনো ঐতিহাসিক ঘটনা কি এই দিনে হয়েছে? সেটা তো আছেই, আমার খুব প্রিয় ব্যাটসম্যান ব্রায়ান লারার প্রথম টেস্ট সেঞ্চুরি এই দিনে। এবং সেই টেস্ট সেঞ্চুরিটা মোটামুটি ওই যে বলে না ডেডি সেঞ্চুরি, ডেডি না, এটা হচ্ছে গ্র্যান্ড পাস সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি 277, সেটা আপনার সিডনিতে 1993 সালে। এবং সেটাতে আপনার এটা তো আছে ফুটেজ, দেখি আমরা। এই ফুটেজ দেখতে গেলে কিন্তু আসলে কথা বলতে ইচ্ছা করবে না। ওইটা তো আমি লারার যে স্টাইলিশ, ওইটা কিছুটা টিভিতে দেখেছি, আমি কিছুটা রেডিওতে। এক সময় ভোরের কাগজে কাজ করেছি। ভোরের কাগজের স্মৃতি কি? ভোরের কাগজের স্মৃতি। এবং আমাদের তখনকার নিউজ এডিটর অমিত হাবিব, তিনি লারার অন্ধভক্ত ছিলেন এবং এ নিয়ে আপনার সঙ্গে বেশ তর্ক বিতর্ক হতো। লারার আমিও ভক্ত, আমি কোনো ব্যাপারে অন্ধ না। আমি লারা, সচিন তেন্ডুলকার দুজনকে পছন্দ করা যায় বলে বিশ্বাস করি। আমার ব্যাপারটা এরকম না যে মেসিকে পছন্দ করলে আপনি রোনালদোকে ঘৃণা করতে হবে, বা রোনালদোকে পছন্দ করলে বলতে হবে যে মেসি কিচ্ছু পারে না। অমিতের ক্ষেত্রে আমার ব্যাপারটা ছিল যে না, ওই সময় লারা তেন্ডুলকার একটা ভয়ঙ্কর তর্কের বিষয় ছিল। এবং অমিত আসলে খুবই সিরিয়াস যে লারা ছাড়া কিছু মানবেই না। হ্যাঁ, এটা তো অন্ধভক্ত, তাই জন্য বলো, অন্ধ তো আর পুরো জিনিসটা দেখবে না। এখন অনেক রিজনেবল হয়ে গেছে। আচ্ছা, লারার যেটা বললাম, বলছে যে এটা প্রথম টেস্ট সেঞ্চুরি। তো এইটা আজকে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, ওই যে যেহেতু এটার জন্য পড়াশোনা করতে গিয়ে একজন এটা হঠাৎ করে স্মৃতি উঠে আসলো বন্ধুর সঙ্গে। তখন সে বললো প্রথম টেস্ট সেঞ্চুরি 277। বাবারে বাবা, ভাবা যায়। কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরি সর্বোচ্চ কত হতে পারে বলেন তো আপনি? মানে লারার প্রথম টেস্ট সেঞ্চুরি সেটা 277 রান। কিন্তু এর চেয়ে তো বড় আছে, এর চেয়ে বড় আছে 3টা। ও বাবা,
এবং আপনি গ্যারি সোবার্সের অপরাজিত 365 রানের কথা তো শুনেছেন, যেটা রেকর্ড ছিল বহুদিন। রান আউটটা আমরা দেখছি, রান আউট না, ওই যে শেষে যখন রান আউট হয়ে গেল আর কি, এত ছোট করে দেখলে হবে না। সোবার্সের অপরাজিত 365, হ্যাঁ 365 এবং 365 তো আসলে তিনি থামতেন না। 365 করার পরে ওটা ওই গল্পটা বহুবার বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যারা ক্রিকেট ওইভাবে ফলো করেন তারা জানেন। দর্শকরা মাঠে নেমে এসেছিলেন, মাঠে নেমে আসার পরে খেলা বন্ধ হয়ে গেল, তো সেদিনের মতো খেলা নাই। তো সরি, এরপর যখন খেলা শুরু হবে উইকেট দেখা গেল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পরের দিন ক্যাপ্টেন ইনিংস ঘোষণা করে দিয়েছেন। এবং লারার প্রসঙ্গে দেখেন, সোবার্স আসলো, সোবার্সের এই 365 রানের রেকর্ড কিন্তু লারাই ভাঙলেন 375 করে, পরে তো গিয়ে 400 করলেন। আরও 2টা ট্রিপল সেঞ্চুরি আছে আপনার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ববি সিমসন, অস্ট্রেলিয়ার সাবেক কোচ, ক্যাপ্টেন, পরে আপনার কোচ হিসাবে তো আমি মনে করি যে মানে ক্রিকেটে যে কোচ একটা বড় ব্যাপার হতে পারে, এটা ববি সিমসন সবচেয়ে আগে প্রমাণ করেছেন। আরেকজনটা গল্প আরও ইন্টারেস্টিং, তার নাম হচ্ছে করুণ নায়ার, এবং তার গল্পটা খুব পুরনো না, এই কয়দিন আগের কথাই। করুণ নায়ার 303 নট আউট। ইন্টারেস্টিং এই কারণে, এটা করার পরে তার প্রথম টেস্ট সেঞ্চুরি, এটা করার পরে পরের টেস্টে তিনি বাদ পড়েন কারণ হচ্ছে করুণ নায়ার সুযোগটা পেয়েছিলেন আপনার অজিঙ্কা রাহানে ইনজুর্ড ছিল বলে। তো অজিঙ্কা রাহানে যখন ফিট হয়ে গেলেন, বিরাট কোহলি ক্যাপ্টেন তখন, পরের টেস্ট সম্ভবত বাংলাদেশের সঙ্গে ছিল। তো তখন বিরাট কোহলির যুক্তি হলো যে গত 2 বছর ধরে অজিঙ্কা রাহানে যা করেছে দলের জন্য, একটা ইনিংসের কারণে সেটা মুছে যেতে পারে না। কাজী করুণ নায়ার তার জায়গায় সুযোগ পেয়েছিলেন, হ্যাঁ খুব কাজে লাগিয়েছেন তিনি। আমাদের থাকলো, আমাদের ইয়েতে মানে কি বলা যায়, আমাদের সঞ্চয়ে থাকলো, স্টোরে থাকলেন, ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু অজিঙ্কা রাহানে তার জায়গায় ফিরে আসবেন, এবং তাই ফিরে এসেছিলেন। যাই হোক সুব্রদা, আমাদের এই করুণ নায়ারের করুণ গল্পের পর আমাদের আর গ্যালারি চালিয়ে দেওয়ার কোনো মানে হয় না।